ফিট সেগমেন্টে আপনাদের প্রশ্নে একেবারে প্রথম প্রশ্নটা করেছেন মোহাম্মদ কিবরিয়া। তিনি বলছেন যে জিম্বাবুয়ের জায়গায় এখন যদি অস্ট্রেলিয়া থাকতো তাহলে তো ভারত আরও বেশি চাপে থাকতো। আপনাদের কি মনে হয়? হ্যাঁ, মানে সাউথ আফ্রিকার সাথে হেরেছে ইন্ডিয়া, এখন যদি অস্ট্রেলিয়া অপোনেন্ট হিসেবে থাকতো, আমার কাছে মনে হয় ভারত এখন বেশি চাপে। জিম্বাবুয়ের সাথে অস্ট্রেলিয়ার সাথে হারলে মান সম্মান ওকে, মানে একটা ব্যাকআপ দিতে পারতেন। জিম্বাবুয়ের সাথে হারলে কি বলবে? চাপ তো এখন এখানে আরো বেশি মনে হচ্ছে। এবং মনে হয় কিনা মানে এখন সাউথ আফ্রিকা যেই ধরনের একটা চাপে ফেলেছে ইন্ডিয়াকে, সেখান থেকে জিম্বাবুয়ের এগেনস্টে যখন ইন্ডিয়া মাঠে নামবে, জিম্বাবুয়েও অন দ্য আদার হ্যান্ড যেই ধরনের ফর্মে তারা রয়েছে, ইন্ডিয়া তো নিশ্চয়ই চাপে থাকার কথা। অবশ্যই, কারণ হচ্ছে জিম্বাবুয়ের হারানোর কিছু নাই। তারা যেটা মানে গোল সেট করেছে তার অনেকটাই তারা অ্যাচিভ করে ফেলেছে। আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন রিগার্ডিং জিম্বাবুয়ে, যে এখান থেকে যদি তারা একটা বড় দলকে হারাতে পারে, দ্যাট উইল বি দেয়ার গ্রেট অ্যাচিভমেন্ট। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। যে দে আর ইন দ্য সুপার 8 এবং এই জায়গাতে আপনি সাউথ আফ্রিকা বা ইন্ডিয়া মানে এখানে এই মানের একটা বা উইন্ডিজ এই মানের একটা টিমকে হারানো টি-20 ফরম্যাটে, যারা টি-20 ফরম্যাটটাকে রাজত্ব করছে এবং যাদের প্লেয়াররা পুরো বিশ্বে টি-20 লিগগুলো দাপটের সাথে খেলে এবং খুব হাই প্রাইসে বিভিন্ন জায়গায় সোল্ড আউট হয়, সেই প্লেয়ারদের এগেনস্টে। সো এটা তাদের জন্য মারাত্মক অ্যাচিভমেন্ট হবে। সো এই কারণে জিম্বাবুয়ের এখানে নার্ভ টেকিং সিচুয়েশন নাই, নার্ভ টেকিং সিচুয়েশন ইন্ডিয়ার, কারণ তারা বড় দল। হ্যাঁ, এখন বড় দল দেখে যে তাদের কোনো প্রেশার থাকবে না, এই থিওরি ভুল। বড় দলের প্রেশারটা বেশি থাকে। হ্যাঁ, তারা প্রেশার হ্যান্ডেল করে অভ্যস্ত, এই কারণে তারা বড় দল। কিন্তু চাপ যদি আপনি বলেন কেউ যদি ফিল করে, বিন্দু পরিমাণ চাপ যদি কেউ ফিল করে, সেটা জিম্বাবুয়ে না, সেটা ইন্ডিয়া ফিল করবে। কারণ হচ্ছে জিম্বাবুয়ের এগেনস্টে যদি ইন্ডিয়া ম্যাচ হারে, ধরে রাখেন যে ভাঙচুর শুরু হয়ে যাবে। ইন্ডিয়ার অতীত রেকর্ড আমরা যেগুলো জানি, দেখবেন যে প্লেয়ার ধরে ধরে তার এরিয়ায়, তার বাড়ি ঘর, মানে এই যেটা হয় ইন্ডিয়ান কালচারে, আমি সেটাকে উৎসাহিত করছি না, কিন্তু ইন্ডিয়ান ফ্যানরা এটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না এবং সেটাকে দেখবেন যে মারাত্মক ব্যাপার হয়ে গেছে, মানে এলাই কাণ্ড হয়ে যাবে ওটাকে ঘিরে। সো এই কারণে ইন্ডিয়া উইল বি আন্ডার প্রেশার এগেইনস্ট জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে দে উইল বি রিয়েলি ফ্রি অ্যান্ড রিল্যাক্স। যা পাওয়া যায় এখান থেকে অ্যাবসলিউটলি একটা উইন তাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, সেটাই। এন্ড দে উইল সেলিব্রেট এভরি উইকেট দে গেট। তা মনে করেন জিম্বাবুয়ের বোলাররা অভিষেক শর্মার উইকেট নিবে, নেচে গিয়ে ফাটায় ফেলবে, ঠিক আছে? তারা হচ্ছে সূর্য কুমারের উইকেট নিবে, তারা নেচে গিয়ে 22 গজ গরম করে ফেলবে। মানে এটাই তাদের ভালো লাগা, এটাই তাদের প্রাপ্তি। ইন্ডিয়ার এগেনস্টে তারা যদি বিন্দু পরিমাণ ম্যাচ সিনারিওতে প্রেশার ক্রিয়েট করতে পারে, দ্যাট উইল বি দেয়ার গ্রেট অ্যাচিভমেন্ট। এক্স্যাক্টলি। মোহাম্মদ কিবরিয়া আরও একটা প্রশ্ন করেছেন, পরে অভিষেক শর্মার হঠাৎ। কিবরিয়া কি আপনার পরিচিত নাকি? না, তিনি দুটো প্রশ্ন করেছেন, একজনের দুটো প্রশ্ন নিলেন। শুরুতে তার দুটো প্রশ্ন নিয়ে, আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলতেছি। অভিষেক শর্মা হঠাৎ অফ ফর্মে চলে যাওয়ার কারণ কি হতে পারে, এবং তিনি বলছেন যে মোহাম্মদ আমিরের কথাই কি সত্যি, তিনি শুধু স্লোগান? অভিষেক শর্মার হঠাৎ অফ ফর্ম, 4টা ম্যাচ, প্লেয়াররা অফ ফর্মে যাবেই, এটাকে এত দিকে নেওয়ার কিছু নাই। বিরাট কোহলি কি সব ম্যাচে সেঞ্চুরি মারবে নাকি? তাহলে তো এতদিনে বিরাট কোহলি সেঞ্চুরি 100 পার হয়ে যেত। সো বিরাট কোহলি যেভাবে স্টার্ট করেছিলেন সেখান থেকে আপনি এখন একটু চিন্তা করেন না যে একটা জায়গায় গিয়ে মানে খেলার ব্যাপারটা হচ্ছে কি ফর্ম, খেলার ব্যাপারটা হচ্ছে মোমেন্টাম, খেলার ব্যাপারটা হচ্ছে রিদম। সো whenever you are in rhythm, আপনি অমানবিক খেলবেন, আপনি একদম মানুষের মতো খেলবেন না, স্পেশালি যদি অভিষেকের মতো খেলবেন। হ্যাঁ, আপনাকে মনে হবে যে না, এটা মানুষ কেমনে খেলে এভাবে। সো ইট ডিপেন্ডস, মানে এক একটা প্লেয়ারের দেখবেন যে এক একটা পিক টাইম থাকে, এক একটা সিজন সে এক এক রকম ভাবে পার করে। কারণ বাবর আজম যখন রান করছিলেন, বাবর আজম যখন খুব ক্লাসিক্যাল ফর্মে ছিলেন, তখন বাবর আজমকে কার সাথে না, মানে কার সাথে তুলনা হয় নাই, এবং তাকে বলা হচ্ছিল যে তিনি আর বিরাট কোহলির মধ্যে কম্পিটিশন হবে, কে কার রেকর্ড ভাঙবে। কই, এগুলো কিছুই না। অভিষেক শর্মাও সেম। দিন শেষে আইপিএল এ তিনি যাই করেন না কেন, টি-20 ফরম্যাটে যাই করেন না কেন, ইন্ডিয়াতে তিনি যাই করেন না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ অলসো আ ক্রিকেটার। তারও অফ ফর্মের টাইম আসবে, সেও দল থেকে বাদ পড়বে, ঠিক আছে? সো এটা হচ্ছে বাস্তবতা, এটা মানতে হবে। আপনি বললেন না যে মানে যখন মানুষের ফর্ম থাকবে তখন মানুষ আসলে জিনের মতো খেলবে। মানে এক কথা যেন একটা কোট পড়েছিলাম যে বলছিল যে যখন আপনার ফর্মে থাকা মানে এইটা না যে আপনার ব্যাটে বল ভালো আসছে, মানে ফর্মে থাকা মানে এটা আপনি যেখানে ব্যাট ফেলবেন বল সেখানেই আসবে। অভিষেক শর্মা মানে গত 1-2 বছর যেভাবে খেলেছেন ব্যাপারটা এরকমই, মানে মনে হচ্ছে যে উনি ব্যাটটা ফেলেন, বলার সেখানে বোলিং করে। এই ধরনের ডমিনেশন নিয়ে তিনি ক্রিকেটটা খেলেছেন, ফলে সেটা তার হচ্ছে না গত কয়েকটা ম্যাচ ওয়ার্ল্ড কাপে, এবং এটা নিয়ে ইন্ডিয়া নিশ্চয়ই চিন্তিত। এবং দেখা যাক সামনের ম্যাচগুলোতে কি হয়। অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু সব মানুষের জন্য খারাপ, সব সেক্টরে।
মানে আমি আপনি এই যে সেক্টরে কাজ করছি এখানেও অতিরিক্ত আত্মবিশ্বাস খারাপ। এই জন্য সবসময় মিডিওক্রেসি ইজ অলওয়েজ গুড। ঠিক আছে, এখন অভিষেক শর্মা হইলেও ঝামেলা, আবার একদম মনে করেন যে কি বলবো মানে একদম মানে লাড্ডু গুড্ডু হইলেও ঝামেলা, সো একটু মাঝামাঝি হইলেও ভালো। ঠিক আছে, পরের কমেন্টটাতে যাই। পরের কমেন্টটা এমআর সাফায়াত, তিনি বলছেন সাকিব আল হাসান খেলবে কি ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027? হোয়াট ডু ইউ থিংক? আপনি রিসেন্ট অনেক আপনি হচ্ছে বিসিবিতে গেছেন, বিভিন্ন আউটডোর ইভেন্টগুলো আপনি কভার করেছেন, সো আপনার কাছে কি মনে হয়? না, এখানে ব্যাপারটা যেটা হচ্ছে যে বিসিবি তো এক ধরনের ঘোষণা দিলই কিছুদিন আগে যে তারা সাকিব আল হাসানকে খেলার ব্যাপারে আর কোনো বাধা তাদের নেই, সেটা তাদের এন্ড থেকে এরকম। এটা অফিসিয়ালি তারা ঘোষণা দিয়েছে, তবে আনঅফিসিয়ালি মনে হয় ব্যাপারটা এরকমই ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে সাকিব আল হাসানকে আগে দেশে আসতে হবে, তিনি কি দেশে আসবেন কিনা, আসলে তিনি কবে আসবেন, তারপরে আসলে তিনি ন্যাশনাল টিমে খেলবেন এবং খেললে তার পারফরমেন্স কেমন হয়, তারপর তিনি 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যারি করবেন কিনা, সেটা তার পারফরমেন্স এবং নির্বাচকদের ব্যাপার। কিন্তু তার আগে যেটা সবচেয়ে বড় ব্যাপার, যেটা নিয়ে আমরা গত 1.5-2 বছর ধরেই কথা বলছি, যে তাকে আগে দেশে আসতে হবে এবং সবকিছু ক্লিয়ার করে দেশে এসে আগে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলতে হবে। সেই পর্যন্ত মানে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান একটা ম্যাচ খেলবেন বাংলাদেশের মাটিতে, এটা হওয়ার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানকে নিয়ে আপনি যত আলোচনাই করেন এটা সবই আমার কাছে বৃথা মনে হয়। মানে আপনি আগে আসেন, খেলেন, তারপরে আপনি আলোচনা যাবেন যে পারফরমেন্স কেমন করলেন, সাকিবের সেই ফর্মটা আছে কিনা, কিংবা 27 পর্যন্ত তিনি ক্যারি করবেন না, সেই আলোচনাগুলো তো পরের আলোচনা, আগে আসেন। ইনফ্যাক্ট তিনি তো তার খেলাটাকে আমি যতদূর জানি বা যতটুকু আমরা দেখছি, তিনি আসলে ওই ক্যারি করার ব্যাপারটা আসলে তার ভিতরে এই মুহূর্তে নাই। তিনি যেটা চেয়েছিলেন দেশের মাটিতে তার শেষটা হোক। তো সেটার ক্ষেত্রে যেহেতু ক্রিকেটার সাকিব আল হাসানের বাইরেও তার আরেকটা পরিচয়কে ঘিরে কিছু জটিলতায় তিনি পড়েছিলেন, সেটার জেরেই এতদিন আসলে তার এই দেশে না আসা বা দলের সাথে না থাকা, তাই তো? তো সেই বিষয়গুলোকে সেটেল করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে মামলা সংক্রান্ত বিষয়গুলো এসেছিল, তারা সেগুলোকে আবার একসাথে করে সেটা আবার গভর্নমেন্টের কাছে তারা পাঠিয়েছে, যে গভর্নমেন্ট যদি সেই জায়গাগুলোকে ক্লিয়ার করে দেয় এবং বোর্ডের কাছে যদি এমন কোনো ধরনের ব্যাপার আর না থাকে, তাকে সিলেক্ট করার ব্যাপারে গভর্নমেন্টের কাছ থেকে প্রাপ্ত জটিলতা না থাকে, তাহলে দে উইল বি ওপেন ফর দ্য সিলেকশন। অ্যান্ড দেন সাকিব আসবেন কি আসবেন না, এটা তার অবশ্যই তার নিজের চয়েস। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তিনি আসবেন বলেই এত আয়োজন, এত ব্যবস্থাপনা করা হচ্ছে, আসতে চান বলেই। তো এখন সেটাকে পাকিস্তান সিরিজেই হবে নাকি সেটা আরো পরে হবে? খুব তাড়াতাড়ি, মানে আর ধরেন যে 11ই মার্চ প্রথম ম্যাচ, তিনি যদি খেলতেও চান, আমরা দেখেছি সাকিব আল হাসান আগের দিনে এসেও ম্যাচ খেলেন, তারপরে ধরেন যে 9 তারিখ বা 10 তারিখ তাকে আসতে, এবারে সিনারিওটা ডিফারেন্ট এবং এই সময়ের মধ্যে সবকিছু সেটেল করে আসা মনে হয় ডিফিকাল্ট। লেটস সি। ওকে, পরের কমেন্টটাতে যাই। রিয়াদ, তিনি বলছেন যে এবারে টি-20 বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ কোনটা এবং সবচেয়ে বোরিং ম্যাচ কোনটা? বোরিং ম্যাচটা প্রথম ম্যাচটা, আর প্রথম উত্তরটা আমার কাছে খুব সহজ। আকর্ষণীয় ম্যাচ ছিল অফকোর্স আফগানিস্তানের ম্যাচ, যেটা হচ্ছে তারা সেকেন্ড সুপার ওভার পর্যন্ত গেল। সো দিস ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ম্যাচ। এটা সবার ক্ষেত্রেই সেম, এটা একদম মানে এখানে আর কোনো কথা নাই। যে মানে আপনি সবগুলো ওয়ার্ল্ড কাপও যদি মিলান, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। দুইটা সুপার ওভার লাগলো আপনার, এবং সেখানে আফগানিস্তানের জন্য তো অবশ্যই খারাপ লাগারই। তারা তো টি-20-তে তাদের প্রত্যেকটা প্লেয়ারই খুব মানে ডমিনেট করে খেলে বিভিন্ন লিগগুলোতে। তারা এক্সপেক্ট করতেই পারে যে তারা সুপার 8-এ আসবে, অথবা ফলোড বাই তারা হচ্ছে সেমি খেলবে, এই প্রত্যাশা তারা রাখতেই পারে। সেখানে তাদের জন্য এটা কিন্তু একটা মারাত্মক একটা মানে ঝটকা ছিল আর কি, যে একদম গ্রুপ স্টেজ থেকেই এলিমিনেটেড হয়ে যাওয়া এবং এরকম কিছু সিচুয়েশন ফেস করা, যেখানে তারা এত ক্লোজ করলো, এত কাছে গেল। সো আফগানিস্তানের জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপটাও দেখেন, এই ওয়ার্ল্ড কাপটাও দেখেন, মানে একটু কেমন জানি মানে তাদের লাকটা ফেভার করছে না, বাট দে হ্যাভ কোয়ালিটি প্লেয়ার্স ফর টি-20 স্পেশালি। আমি অন্য ফরম্যাট আমি জাস্ট আই ওয়ান্ট টু ফরগেট, বাট স্পেশালি ইন টি-20 দে আর দ্য বস, দে হ্যাভ বস প্লেয়ার্স। সো তাদের সামহাও এশিয়া কাপও দেখেন তারা সেমিফাইনাল মানে সুপার 4-এর যে ইয়েটা, সেটাতে যেতে পারেনি। এবং সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের জায়গায় আমি মনে হয় আরেকটা ম্যাচও রাখতে চাইবো, হয়তো বা ওই ম্যাচটার মতো না, নেপালের ইংল্যান্ডের ম্যাচটা যেটা হলো এবং নেপাল প্রায় মোটামুটি ধরে ফেলেছিল রাইট, এবং একটুর জন্য হয় নাই। ফলে ওই ম্যাচটা তো আমার কাছে মনে হয়েছে যে নেপালের ক্রাউড, ইন টার্মস অফ देयर ক্রাউড, ইয়েস, তাদের কথাটা যদি মাথায় রাখেন, তারা যেভাবে ক্রিকেটটাকে সেলিব্রেট করে, আমার মনে হয় যে 1997-98 সালে বাংলাদেশের ক্রিকেটের যেমন বাস্তবতা ছিল না,
মানে বাংলাদেশ কোনো কিছু একটা জিতে আসলে পুরো দেশ উদযাপন করত, ওই ধরনের একটা ক্রাউড এই মুহূর্তে নেপালের আছে। এবং নেপাল গত কয়েক বছর ধরে তাদের ইনফ্রাস্ট্রাকচারও বিল্ড করার চেষ্টা করছে। তারা কিছুদিন আগে তাদের একটা মাঠে ফ্লাড লাইট লাগিয়েছে নতুন করে, ফলে ওই তাদের যে ব্যাপারটা, মানে তারা এখন যাই অ্যাচিভ করবে সেটাই তাদের জন্য নতুন, সেটাই তাদের জন্য প্রথমবার, এবং সেটার মানে আনন্দটাও অন্যরকম। ওই ম্যাচটাকেও আমি রাখবো। And what's the most boring match to you? ম্যাচ আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা এত হাই, মানে এত হাই, মানে প্রতি That's great. বছরে। আমি ঠিক এটাই আমার মানে মনে ছিল যে মানে এটাকে ঘিরে বাইরে যত ঘি ঢালা হয়েছে এটা ততটাই বোরিং ম্যাচ। বোরিং, মানে ততটাই বোরিং সিরিয়াসলি। মানে এটার ওই পলিটিক্যাল হাইপটা না থাকলে এই ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট নিয়ে মানুষের এখন আর কোনো উত্তেজনা থাকার কথা না, যেহেতু তাদের জিও পলিটিক্যাল কিছু ঝামেলা আছে, সেগুলোর কারণে হচ্ছে এই ম্যাচটাকে ঘিরে এত একটা এক্সাইটমেন্ট কাজ করে। আদারওয়াইজ গত কয়েক বছর ধরে কিন্তু দেখেন বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ বেশ ফাইটিং হয়। বাংলাদেশ শেষে গিয়ে হারুক জিতুক, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ খুব ক্লোজ হয়। ইয়েস, আপনি অ্যাবসলিউটলি। এর এশিয়া কাপে আপনি 16 ওয়ার্ল্ড কাপ থেকে দেখেন, এক রানে সেই হার থেকে শুরু করেন, মানে ম্যাচ ক্লোজ হয়, প্রতিটা ম্যাচ ক্লোজ হয়। ফলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়া এক গ্রুপে রাখার চেষ্টা যদি আইসিসি করে সেটাও খারাপ না। প্রতিবার যেমন জোর না, করে সামনে এটাই হবে, সামনে ইন্ডিয়া এটাই এবং হবে। পাকিস্তানকে কারণ এক গ্রুপে রাখার যে চেষ্টা, হ্যাঁ, মানে এখন তো ঝামেলার দিক চিন্তা করলে, হাইপ চিন্তা করলে বাংলাদেশ ইন্ডিয়া তো আরো বেশি, মানে রিসেন্ট টাইমস যদি আপনি চিন্তা করেন, কারণ তারা তো হচ্ছে মানে ক্রিকেট বিবেচনা করছে না, তারা হচ্ছে পলিটিক্যাল টেনশন কোন দিক থেকে রাইজ হচ্ছে এটাকে তারা ক্যাশ করছে আইসিসি। সো ওই দিক চিন্তা করলে ইয়েস, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ উইল বি হাই টিআরপি ম্যাচ। অ্যাবসলিউটলি। পরের কমেন্ট এবং শেষ কমেন্টটাতে যাই। একটা ইন্টারেস্টিং কমেন্ট করেছেন তিনি, রুবিক। তিনি বলছেন যে এখন আর কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয় না কেন? কোয়ার্টার ফাইনালের যে এখন এই ফরম্যাটটা আপনি যদি চিন্তা করেন, এখানে হচ্ছে আপনি গ্রুপ স্টেজ পার হওয়ার পরে যদি আপনি কোয়ার্টার ফাইনাল খেলতেন, তাহলে এখানে কি হতো, এখানে একটা নকআউট হয়ে যেত। বাট দেয়ার মানে এখানে আরেকটা অপরচুনিটি, হ্যাঁ এখানে আরেকটা অপরচুনিটি, ইন্ডিয়া বাদ হয়ে যেত, দুইটা দল বাদ হয়ে যেত প্রথম 2 দিনে। সো এখানে একটা অপরচুনিটি যে দুইটা গ্রুপে ভাগ হয়ে সবাই সবার সাথে আরো কিছু ম্যাচ খেলছে, এবং সেখানে আবার পয়েন্ট টেবিলের টপ 2। সো এখানে এক হচ্ছে যে আপনি বেশি ম্যাচ উপহার দিচ্ছেন, আরেকটা হচ্ছে টেনশন রাউন্ডে আসার পরে ইফ ইউ লুজ ওয়ান ম্যাচ আপনার আরো কিছু অপরচুনিটিস থাকছে, সেখানে আপনি আরো ফাইটিং ভালো খেলার স্কোপটা থাকছে। সো ওই ইন টার্মস অফ দ্যাট আমার মনে হয় যে এটা ভালো। এক্স্যাক্টলি। এবং আপনি যখন তারপর তো আপনার সেমি আছে, হ্যাঁ বড় ওয়ার্ল্ড কাপ করবেন, তখন তো আসলে বড় দলগুলো যখন খেলবে তখন তাদেরকে আরো একটু বেশি ম্যাচ দেওয়া, বড় দলগুলোর বিপক্ষে বড় দলগুলো খেলবে, সেই ম্যাচগুলো দর্শকরা বেশি দেখতে চায়। সে কারণে হয়তো ওয়ানডে টি-20 দুই ফরম্যাটেই আসলে এই ফরম্যাটে হচ্ছে, এবং যে কারণে দেখেন যে ইন্ডিয়া আরো 3-4টা ম্যাচ খেলবে, কিংবা পাকিস্তান আরো 3টা ম্যাচ খেলবে, মানে এই ব্যাপারগুলো আসলে দর্শকদের জন্য আগ্রহের জায়গা, যে তাদের প্রিয় দলগুলো সুপার 8-এ গিয়ে আবার 3টা ম্যাচ খেলছে, বা নিজেদের মধ্যে বড় দলগুলো মুখোমুখি হচ্ছে। ফলে দর্শকদের এন্ড থেকে যদি দেখেন মনে হয় ভালোই এটা, ডেফিনেটলি ভালো, ডেফিনেটলি। এবং আরেকটা ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম যে মানে পুরো টুর্নামেন্ট যারা ভালো খেলতে পারবে, আপনি গ্রুপ পর্বে খেলেছেন, সুপার 8-এও আপনি 3টা ম্যাচ পাচ্ছেন, 3টা ম্যাচের মধ্যে আপনাকে অন্তত 2টা ম্যাচ জিততে হবে। একটা দিন খারাপ গেল, আপনি টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন না, আপনি যেটা মেনশন করছিলেন যে নকআউটে একটা ম্যাচ খারাপ গেলেই, একটা দিন খারাপ গেলে আপনি বাদ পড়ে যাবেন, সেটা হচ্ছে না। ফলে মোরালি যারা পুরো টুর্নামেন্টে ভালো খেলছে এবং বেটার দল যারা, তাদের সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়। হার্লি বাদ এই টার্মটা সেমি থেকে স্টার্ট হোক, সেমি থেকে স্টার্ট হোক, সেমির আগেই যদি আরেকটা ফেজ থাকে হারলেই বাদ, এটা আমার কাছে মনে হয় যে আপনি খানিকক্ষণ আগে যেটা আমরা বললাম যে মানে বড় দলগুলো, যে দলগুলোর খেলা দর্শকরা দেখতে চায় এবং দর্শক প্রিয়, সেই জায়গা থেকে কিছুটা আপসেট তৈরি হয়। ওই আপসেটটাকে কাটানোর জন্য ইটস আ ভেরি গুড ফরম্যাট, ইটস আ ভেরি গুড ফরম্যাট। So last question to you. So Zimbabwe and Windies. So what's your prediction? আবেগ বলছে জিম্বাবুয়ে, আর বিবেক না, তবে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা 55-45। 55-45, oh my god, মানে যেই ধরনের সেন্টিমেন্ট জিম্বাবুয়ের আছে, এবং তাদের হারানোর কিছু নেই, এবং তাদের পারফর্মার যারা রয়েছেন, রাজা বলেন, মুজারে বলেন, এনগারাবা বলেন, বেনেট বলেন, তারা প্রত্যেকে দারুণ ফর্মে আছেন, সব মিলে মানে এনিথিং ক্যান হ্যাপেন। এবং সে জায়গায় আমার মনে হয় না ব্যাপারটারে 60-40 করলেও আমার মনে হয় যে জিম্বাবুয়ের জন্য ইনজাস্টিস হয়। আমি বলবো যে একটু এগিয়ে রাখবো ওয়েস্ট ইন্ডিজকে, তাদের নাম এবং
ইতিহাসের বিচারে, তবে আমার মনে হয় যে জিম্বাবুয়ে খুব বেশি পিছিয়ে থাকবে বলে আমার মনে হয় না। ব্র্যান্ডন কিং কিন্তু আউট হয়ে গেছে অলরেডি, আমরা যখন শোটা করছি ততক্ষণে। তাহলে আমি বলবো যে এনগারাভা 52 আর 48 এনগারাভা তিনি উইকেটটা নিয়েছেন। এনিওয়ে সেই হোপ এবং সিমরন হেটমায়ার তারা আছেন। সো লেটস সি, 22 রানে একটা উইকেট আছে এই মুহূর্তে 3 ওভারে, এবং রাহুল তিনি আসলে মানে ফিক্স করে কিছু বললেন না, মানে আমার একটা গুড পজিশনে নিজেকে রাখলেন যে না দেখা যাক। বাট ইয়া, আমি চাইবো জিম্বাবুয়ে তারা সামনের দিকে প্রসিড করুক। লেটস সি হোয়াট হ্যাপেন্স। দর্শক ভালো থাকবেন, চারপাশকে ভালো রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট শো বুধবার একই সময়ে। কিপ ইউর আইজ অন টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.